ঘুম ভেঙে গেছে অনেক সকালে, যদিও কিভাবে মা যেন ঠিক আগে উঠে যায়। কখন যে আলতো করে কোল থেকে মাথাটা তুলে কাঁথার উপর রেখে দেয় মা, অপু কোনোদিনই বুঝতে পারে না। একটানা কথা বলেনি কতদিন হয়ে গেল, কিন্তু সেই সব নিয়ে ভাবার সময় অন্তত আজকে অপুর নেই। আজকে তো বড় দিন, স্কুলে যাবে অপু, তাই ঘুমটুমের দিকে খুব একটা ভ্রুক্ষেপ নেই তার। আবার ঘুম থেকে উঠেই পেয়ে গেছে নতুন ফুটবল। পাশে দাদারা এখনো ঘুম থেকে ওঠেনি। পা টিপে টিপে দাদাদের ডিঙিয়ে বাইরে এলো অপু। বগলে সেই সেলাই ছাড়া ফুটবল। তখন সবে সকাল হচ্ছে। অপুদের বাড়ির এই দিকে আর খুব একটা বাড়ি নেই। পিছন দিকটায় টানা অনেকখানি জমি ফাঁকা পড়ে থাকে। এককালে চাষ হয়তো ঠিকই, কিন্তু বহুদিন সেই সবের পাট চুকে গেছে। অপুর ছোট মাথায় অত কারণ কখনোই ঢুকতো না। ওকে বাবা মা বলতো খালি যে এইখানে নাকি একসময় প্রচুর চাষ হতো, কত বড় ক্ষেত, এই ওই সেই। অপু সেই সব কিছু দেখতে পায় না। মাঝে মধ্যে চেষ্টা করে একটু কল্পনা করার, কিন্তু খুব একটা কিছু শেষমেশ পেরে ওঠে না। আকাশটা বেশ মেঘলা আজকে, বেশ একটা শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। বলটা হাতে নিয়ে দেখলো একটু অপু। না, খুব একটা খারাপ অবস্থা নেই। এইটা দিয়ে চলে যাবে কিছুদিন। মাকে পরে বলতে হবে একটা কাপড় বা কিছু জড়িয়ে দিতে। আপাতত অপু একা একাই মাঠে ছুটল বল নিয়ে। বেশ কিছুক্ষণ চলল এই খেলা। কিছুই না, খালি বলে লাথি মারতে মারতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তাতেই কি ভীষণ আনন্দ ছেলের। কিছুক্ষণ পরেই পেটে গনগনে খিদে মাথা চাড়া দিয়ে উঠল। তাই গাছতলায় কিছুক্ষণ ছায়ায় বসে থাকলো অপু। এখন বাড়ি গেলেই খাবার যে কিছুই পাবে না সেটাও জানে। তাই কিছুক্ষণ চুপ করে বসে থেকে অপেক্ষা করল। যদি খিদের তেজটা একটু কমে যায়। ততক্ষণে রোদটা বেশ বেড়েছে। মেঘ কেটে গেছে অনেকক্ষণ হলো। হাড় গিলগিলে ছেলেটা এবার আস্তে আস্তে বাড়ির পথে এগোলো। ওই দিক থেকে একটা দুটো এলোপাথারির ডাক শুনতে পেয়েছে ও। কেউ কখনো ওকে মারে না ঠিকই, কিন্তু বাবার একটা চাহনি বেশ ভয় লাগে মাঝে মাঝে। বাবা লোকটা খারাপ না, এই যেমন কাল ফুটবল নিয়ে এসেছে, মোটামুটি বেশ কাজের, কিন্তু ওই আর কি, কখনো কখনো একটু রেগে যায়। কিন্তু সেই ঝাড়টা মূলত দাদাদের ওপর দিয়েই চলে, তাতে ওর খুব একটা ক্ষতি হয়নি। বেলা বাড়লে বাবার সঙ্গে স্কুলের পথে যায় অপু। ওদের বাড়িতে অপুর আগে কেউ কখনো স্কুলে যায়নি। পাঁচিলের এপার অবধি ওদের দৌড় ছিল। এতক্ষণ যেই উৎফুল্লতা ছিল অপুর মধ্যে, সেটা যেন কেমন দপ করে নিভে গেছে। খালি পিছনে ফিরে দেখছে, কি যেন খুঁজছে। তারপর আবার আর চোখে বাবার দিকে তাকিয়ে সামনে মুখ ঘুরিয়ে নিচ্ছে। সেই দেখে নবীনও একটু অবাক, বারবার জিজ্ঞেসও করছে, এই অপু, কি রে, কি হলো তোর? একটু পরে আবার পিছনে তাকাতেই নবীন জিজ্ঞেস করল, কি রে, কি দেখছিস? কিন্তু অপু কিছুই বলে না। ছেলে মানুষের মাথা কখন কি চলে তার ঠিক নেই। সুতরাং সেই নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই নবীনের। হয়তো স্কুলে যেতে হচ্ছে বলে একটু ভয় পেয়ে আছে। ওই বড় পাঁচিল ঘেরা বাড়িটার সামনে দাঁড়িয়ে বাবা ছেলে দুজনেরই যেন পা আটকে গেল। এ বলে তুই আগে যা, ও বলে তুমি। না পেয়ে পেয়ে যখন হঠাৎ করে সব পেয়েছি এদের দেশে চলে আসা যায়, তখন বোধহয় ইতস্তত ভর করে বসে। স্বপ্ন পূরণ নয়, যেন কোনো একটা সন্দেহ কাজ করে। এসব কিছু সত্যি নাকি? গেটের দিকে যেতেই দারোয়ান খেঁকিয়ে উঠল, ওই কি চাই এখানে? নবীন বলল, দাদা, আসলে এই ছেলেকে ভর্তি করব স্কুলে, তাই। বাবার গলা শুনে চমকে উঠল অপু। আরে বাস, কি অদ্ভুত একটা পাতলা গলা বের করলো বাবা। কি করে করলো? কিছুক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে থাকলো অপু। এটা বাবাই তো। সেই ছেলে ধরার গল্প শুনিয়েছিল মা। মায়ের কথা মনে পড়তেই অন্য একটা কথা মনে পড়ল অপুর। প্যান্টের পকেটে দুটো নকুলদানা রেখে দিয়েছিল মা। পকেটে হাত ঢুকিয়ে দেখে, ঘামে ভিজে একটু যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে।
একটা বের করে মুখে ঢুকিয়ে নিল অপু। ওইদিকে কি কথোপকথন চলছে ওর খুব একটা ভ্রুক্ষেপ নেই। দারোয়ান যেন একটু অবাক। তোর ছেলেকে ভর্তি নেবে বলেছে? কে রে? নবীন বলল, ওই যে অঙ্কের মাস্টারমশাই, উনিই বলেছিলেন। কাল দোকানে এসেছিলেন তো। কিরকম দেখতে তাকে? বেশ লম্বা চওড়া চেহারা, সরু একটা গোঁপ, ডান হাতে ঘড়ি পরেন। হাতে কি ছিল? ছাতা। কি রং? বাপ রে, এই জেরা যেন থামতেই চায় না। অপু দ্বিতীয় নকুলদানা মুখে পড়ল। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, এই হারা, ওদের আমি আসতে বলেছিলাম, ঢুকতে দে। অপু মুখ তুলে দেখল দোতলা থেকে হাত নেড়ে ওদের ডাকছেন সেই কালকের মাস্টারমশাই। নেমে এসে নিয়ে গেলেন সোজা প্রিন্সিপালের ঘরে। ঘরের বাইরে অপুকে বসিয়ে বাবাকে নিয়ে ঢুকে গেলেন মাস্টারমশাই। তারপর কিছুক্ষণ কথা চলল। কয়েকটা শব্দ এলোপাথারি শুনতে পেল অপু। অসম্ভব, অ্যানার্কি, তোমার চাকরি যেতে পারে। জাগে। তখন অপু মন দিয়ে সামনের মাঠের ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখছে। এই খেলা অনেকদিন ধরেই দেখে অপু, কিন্তু কখনোই খেলতে পারেনি। এক দুজন ওর দিকে ইশারা করে নিজেদের মধ্যে কি যেন একটা বলাবলি করল। তারপর আবার খেলায় মন দিল। ওই চাহনিগুলো অপুর চেনা, তাই আর ইচ্ছে করলেও ওই দিকে পা বাড়াতে সাহস পেল না। এরই মধ্যে প্রিন্সিপালের ঘরে ডাক পড়েছে অপু। মাস্টারমশাইয়ের বাইরে এসে বললেন, অপু ভেতরে চলো। ভেতরে ঢুকে সবার আগেই অপুর চোখ পড়ল টেবিলের ওপার থেকে ওকে পুরো দস্তুর মাপতে থাকা ওই দুটো চোখের দিকে। নাকের ডগার কাছে একটা চশমা। তার গোল গোল মুখ দেখে হঠাৎ করে মিষ্টির দোকানের লোকটার কথা মনে পড়ে গেল, যে দোকানের সামনে অপু দাঁড়ালেই ওকে তাড়িয়ে দেয়। একবার টাকা নিয়ে গেলেও সব থেকে বাজে দেখতে প্রায় টকে যাওয়া সন্দেশটাই দিয়েছিল অপুকে। ভাবতেই কিরকম একটা করে উঠল পেটের মধ্যে। তোর নাম কি? অপু। বলতেই কাঁধে রাখা হাতটা একটু চেপে ধরল ওকে। নিজেকে সামলে নিয়ে অপু বলল, অপূর্ব বিশ্বাস। নাক দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করে প্রিন্সিপাল বললেন, নামখানা তো অসাধারণ রাখা হয়েছে। তাও কি কিছু পারে নাকি একেবারেই? নবীনের মুখের দিকে দেখে আর এক বাক্য শেষ করার প্রয়োজন বোধ করলেন না প্রিন্সিপাল। তারপর মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, শোনো সুশান্ত, একে ভর্তি নেওয়ার পরে কিন্তু অনেক কথা শুনতে হবে। আমি একা সেই সব কিছুর দায়িত্ব নেব না। এরপরের কথাবার্তা আর খুব একটা কান দেয় না অপু। মিষ্টির দোকানের লোকটার কথা মনে পড়ার পর থেকেই পেটের মধ্যে কিরকম একটা করছে ওর। মাস্টারমশাই তো বলছেন যা সামলানোর সামলে নেবেন, বাদ বাকি আর কিছু বুঝে উঠতে পারছে না অপু। নকুলদানাগুলোও শেষ। বাবার জামা ধরে একটু টেনে বাবাকে ডাকল। নবীন এক দুবার পাত্তা দেয়নি, কিন্তু শেষমেশ বিরক্ত হয়ে একটু নিচু হতেই অপু বলল, এরা খেতে কখন দেবে গো বাবা? খুব খিদে পেয়েছে।